শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আপনাদেরকে সিএসসি 1-1 অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 উইথ সি প্লাস প্লাস এই কোর্সের কোর্স টিচার হিসেবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। এই সাবজেক্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1, যেটি মূলত সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার একটি কোর্স, এবং এটিতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেটি আমরা শিখবো। এবং আমাদের প্রথম লেকচারে আমরা সি প্লাস প্লাস এর একদম ভেরি বেসিক একটা ধারণা আমরা পেয়েছি। আজকের লেকচারে আমরা কথা বলবো সি প্লাস প্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইমের বেশ কিছু মৌলিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং অনেকটা বলা যেতে পারে যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আমরা একটি ওভারভিউ আজকের লেকচারে দেখতে পাবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের লেকচারের মূল অংশে। An overview of C++, যেটি মূলত চ্যাপ্টার 11 দ্য কমপ্লিট রেফারেন্স। হার্বার্ট শিল্ড একজন খুবই নামকরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর লেখক, যেটি সারা বিশ্বে বহুল প্রচলিত একটি টেক্সট বই দ্য কমপ্লিট রেফারেন্স C++, এবং সেটির আমরা একদম চ্যাপ্টার 11 অর্থাৎ an overview of C++, সেটিতে আমরা চলে গেছি। 1 থেকে 10 পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোতে মূলত সি ল্যাঙ্গুয়েজের উপরে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সামারি করে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর সাথে সি ল্যাঙ্গুয়েজের একটা বেস সেখানে তৈরির চেষ্টা করা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালোভাবে শেখা হয়েছে, সেটি ধরে নিয়ে আমরা সরাসরি সি প্লাস প্লাসে যাচ্ছি। তারপরেও প্রয়োজনীয়তার স্বার্থে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেশ কিছু কনসেপ্ট নিয়েও আমরা সময়ে সময়ে আলোচনা করব, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেজের উপর দাঁড়িয়ে আমাদেরকে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে হবে। এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির একটা পরিচয় দেওয়ার উদ্দেশ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে, সো জাভা শেখার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট গুলো খুবই কাজে লাগবে। সো যারা খুব ভালোভাবে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে তাদের জন্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটি অনেক সহজ হয়ে উঠবে। তো কেউ যদি এখন ফাঁকি দেয় সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেটি শিখতে যদি কেউ অলসতা অনুভব করেন, তাহলে তাকে জাভা শিখতে গিয়ে একটু কষ্ট পেতে হবে। সো পরে যেটি কষ্ট পেতে হবে সেটি যদি এখন কষ্ট করে শিখে নেন, তবে আপনার জাভা ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক কম সময় লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টেক্সট বই ভিত্তিক লেকচারে চলে যাচ্ছি। আমরা অবশ্যই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করি টেক্সট বই পড়তে, এবং দ্য কমপ্লিট রেফারেন্স সি প্লাস প্লাস হার্বার্ট শিল্ডের টেক্সট বই 4th এডিশন অথবা 5th এডিশন। 5th এডিশনের পিডিএফ আমরা সংগ্রহ করার সুযোগ নেই, বিধায় আমরা স্টুডেন্টদেরকে 4th এডিশনের পিডিএফটি সরবরাহ করব। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টারে মূলত সি প্লাস প্লাসের যে সকল কি কনসেপ্ট গুলো রয়েছে সেগুলোর উপর একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। সি প্লাস প্লাস একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটার অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স গুলো হাইলি ইন্টার রিলেটেড, অর্থাৎ একটা কনসেপ্ট বা একটা ফিচার্স আর একটি ফিচার্স এর সাথে খুবই সম্পর্কিত। কিছু ক্ষেত্রে আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স গুলো আলোচনা করার ক্ষেত্রে আমাদের মূল যে বিষয়গুলো আসে, যেমন এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এই তিনটি কনসেপ্ট শুরুতে আলোচনা করা হয়েছে। আমরা সি প্লাস প্লাস এর অরিজিন সম্পর্কে অলরেডি জেনে গেছি যে সি প্লাস প্লাস মূলত সি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বোঝায় সেটি এখান থেকে আপনাদেরকে স্টাডি করতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি আসলে সি প্লাস প্লাস উদ্ভাবনের জনক, এবং সে কারণেই এটির ফান্ডামেন্টাল যে সকল প্রিন্সিপালস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের বোঝা খুব দরকারি। এবং আমরা বলেছি যে প্রোগ্রামিং কাজটিকে অনেক সহজ করে দেয়, এবং একই সাথে অনেক পাওয়ারফুল ওয়ে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আগে ছিল স্ট্রাকচারড প্রোগ্রামিং পদ্ধতি, যেটি মূলত সি ল্যাঙ্গুয়েজ এবং পাস্কেল সেগুলোতে স্ট্রাকচারড ওয়েতে আমরা প্রোগ্রামিং করতে পারি, এবং সেই সূচনাটা হয়েছিল 1960 সালের দিকে, এবং তারপরে সেটি থেকে ধীরে ধীরে বের হয়ে এসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে আমরা যাত্রা শুরু করেছি। এবং এখানে বলা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টুক দ্য বেস্ট আইডিয়াস অফ স্ট্রাকচারড প্রোগ্রামিং
and combined them with several new concepts অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজের যে সকল ভালো দিকগুলো ছিল পাস্কেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর যে সকল ভালো ভালো দিকগুলো ছিল সেগুলো নেওয়া হয়েছে, সাথে নতুন কিছু কনসেপ্ট যুক্ত করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তৈরি করা হয়েছে এবং ফলে দেখা গেছে যে আগের তুলনায় আরো চমৎকার হয়েছে আমাদের প্রোগ্রামিং পদ্ধতি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির যে সকল নীতিমালা রয়েছে সেগুলো আমরা বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল কনসেপ্ট হচ্ছে সেখানে অবজেক্টকে কেন্দ্র করে আমাদেরকে কোড লিখতে হয়। এখানে বলা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামস গুলো অর্গানাইজড অ্যারাউন্ড ডেটা, ডেটাকে কেন্দ্র করে আমাদের মূলত কোডগুলো অর্গানাইজ করা থাকে এবং সেজন্য কি প্রিন্সিপাল হিসাবে বলা হয় ডেটা কন্ট্রোলিং অ্যাক্সেস টু কোড, অর্থাৎ কোন কোড বা কোন সেগমেন্ট অফ কোড কে এক্সিকিউট করতে হবে সেটি নিয়ন্ত্রণ করে মূলত ডেটা, অর্থাৎ যেটি মূলত আমরা অবজেক্ট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে উই ডিফাইন দি ডেটা এন্ড দি রুটিনস দ্যাট আর permitted to act on that data, অর্থাৎ আমরা মূলত এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা ডেটাকে কেন্দ্র করে কোডগুলো লিখি, অর্থাৎ দুটো ডেটা আছে বা তিনটা ডেটা আছে, সেই ডেটাগুলো উপরে যে সকল রুটিনস অর্থাৎ ফাংশন কাজ করবে সেই ফাংশনস গুলো আমরা ডিফাইন করে থাকি। সো a data type defines precisely what sort of operations can be applied to that data. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপালে আমরা বলছি যে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক সেটা সি প্লাস প্লাস কিংবা জাভা কিংবা সি শার্প যেটি হোক না কেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপালস গুলো সাপোর্ট করার জন্য সকল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের তিনটা ট্রেটস হচ্ছে কমন, অর্থাৎ তিনটি বৈশিষ্ট্য কমন। একটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন, দ্বিতীয়টিকে বলা হচ্ছে পলিমরফিজম এবং তিন নাম্বারটিকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। এই তিনটি কনসেপ্ট আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে কারণ এই ট্রেটস গুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমন। আপনাকে শিখতে হবে কিভাবে এনক্যাপসুলেশন করা যায়, কিভাবে পলিমরফিজম ইমপ্লিমেন্ট করা হয় কিংবা কিভাবে ইনহেরিটেন্স পদ্ধতিতে আমরা কোড লিখি। তো এখানে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এনক্যাপসুলেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কোড এবং ডাটাকে আমরা একসাথে বাইন্ড করি এবং keeps both safe from outside interference and misuse. সো আমরা যখন ক্যাপসুলের কথা বলি, আমরা যে মেডিসিন ব্যবহার করি কিছু আছে ট্যাবলেট আর কিছু আছে ক্যাপসিউল। সো ক্যাপসুল এবং ট্যাবলেটের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ক্যাপসুলে একটা বাড়তি আবরণ থাকে যার ভেতরে ওষুধের উপাদানগুলো আবদ্ধ অবস্থায় থাকে, একটা আবরণই থাকে, এই আবরণকে আমরা বলি ক্যাপসিউল। সো ক্যাপসুলের ভেতরে ওষুধের কণাগুলোকে বা ওষুধের উপাদানগুলোকে আবদ্ধ করার প্রক্রিয়াকে আমরা বলি অনেকটা এনক্যাপসুলেশন। ঠিক এখানে প্রোগ্রামিং এর ভাষায় এনক্যাপসুলেশন বলতে আমরা ওইটাই বুঝি যে আমরা কোড লিখি বা ফাংশন লিখি এবং ডাটা নির্দিষ্ট করে দিই, এই ডাটার উপরে এই কোডগুলো কাজ করে। সো ডাটা এবং কোডের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এই দুটোকে আমরা যখন একসাথে বাইন্ড করি মানে একসাথে বেঁধে রাখি কোন একটা মেকানিজমের সাহায্যে, সেই মেকানিজমকে আমরা বলি এনক্যাপসুলেশন। সো যে ডেটার উপরে যে কোডগুলো কাজ করবে সেই ডেটা এবং কোডকে একসাথে যে বাইন্ড করা, সেই বাইন্ড করার মেকানিজমটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এবং এটার ফলে যেটি ঘটে যে বাইরে থেকে অর্থাৎ কোন একটা ক্লাসের বাইরে থেকে অন্য কোনো মেথড বা অন্য কোনো ফাংশন যেন আনঅথরাইজড অ্যাক্সেস বা মিসইউজ বা ইন্টারফারেন্স ঘটাতে না পারে, সেই নিরাপত্তাটা বা সেই সেফটিটা এনশিওর করা যায় এই এনক্যাপসুলেশন মেকানিজমের মাধ্যমে। আমরা যখন সি প্লাস প্লাস এর কোডিং এ যাব তখন দেখবেন যে আমরা ক্লাস তৈরি করছি প্রথমে এবং সেই ক্লাস তৈরির মধ্যে ক্লাসের দুই ধরনের মেম্বারের কথা আমরা জানি, একটাকে আমরা বলি ডাটা মেম্বার আর একটাকে আমরা বলি মেম্বার ডেটা মেম্বার, আর একটা হচ্ছে মেম্বার ফাংশন বা মেম্বার মেথড। সো এই মেথড গুলো হচ্ছে বেসিক্যালি আমরা এখানে বলছি কোড, আর যে ডাটা বা ভেরিয়েবল সেগুলোই হচ্ছে আমরা মূলত ডাটা বলছি। সো এই ডেটা এবং কোডকে যখন আমরা একটা ক্লাসের মধ্যে লিখছি তখন আসলে এই ক্লাসের মধ্যে এই যে ভেরিয়েবল গুলো রয়েছে সেগুলোকে ওই ক্লাসের
মেম্বার ফাংশন গুলো অ্যাক্সেস করতে পারবে। বাইরে থেকে সেগুলোর অ্যাক্সেস আমরা অনেক সময় অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে প্রোটেক্ট করে রাখি, কিংবা প্রাইভেট আকারে রাখি, কিংবা পাবলিক করে দিই। তার মানে কি, আমরা একটা ক্লাসের মধ্যে আমরা মূলত ডিফাইন করে দিচ্ছি যে কে কোন ডাটাকে অ্যাক্সেস করতে পারবে, কে কোন কোডকে এক্সিকিউট করতে পারবে, কোন মেথডকে কে এক্সিকিউট করতে পারবে। তো এই বিষয়গুলো, অর্থাৎ বলা যায় যে ক্লাস তৈরির মাধ্যমে এবং অবজেক্ট তৈরির মাধ্যমে আমরা এনক্যাপসুলেশনটাকে ইমপ্লিমেন্ট করি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা এই যে কোড এবং ডেটাকে আমরা একসাথে বাইন্ড করি, সেই মেকানিজমকে আমরা বলি এনক্যাপসুলেশন, এবং এনক্যাপসুলেশনের ফলে আউটসাইড ইন্টারফারেন্স এবং মিসইউজ থেকে আমরা আমাদের ডাটা এবং কোডকে সেফ রাখতে পারি। এবং এখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স মানে হচ্ছে যে আপনি বক্সের ভেতরে কি আছে সেটি দেখতে পাবেন না, সেটি একটি বক্স বা একটি একটি এমন ভাবে আবদ্ধ করা আছে যে ভেতরে কি আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যে সকল মেম্বার গুলো রয়েছে, বক্সের ব্ল্যাক বক্সের ভেতরে কি থাকে সেটি যেমন আমরা বাইরে থেকে দেখতে পাই না, ঠিক অনুরূপ ভাবে একটি ক্লাসের মধ্যে যে সকল ভেরিয়েবল রয়েছে এবং যে সকল ফাংশন রয়েছে সেগুলোকে ওই ক্লাসের মেম্বার ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না, মানে অন্য কেউ দেখতে পারে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে কোড এবং ডেটাকে আমরা এমন ভাবে কম্বাইন করি যে সেগুলো যেন একটা ব্ল্যাক বক্স। In object-oriented language, code and data may be combined in such a way that a self-contained black box is created. যখন এইভাবে আমরা কোড এবং ডেটাকে একসাথে লিংক করি, সংযুক্ত করি, তখন বেসিক্যালি আমরা একটা অবজেক্ট তৈরি করা হয়। যে when code and data are linked together in this fashion, an object is created. So আমরা মূলত এই যে ক্লাস তৈরির মাধ্যমে, ওই ক্লাসের পরবর্তীতে অবজেক্ট তৈরির মাধ্যমে আমরা মূলত আসলে এনক্যাপসুলেশনটাকে ইমপ্লিমেন্ট করি। সো an object is the device that supports encapsulation. সো অবজেক্ট এমন একটি কনসেপ্ট যার মাধ্যমে আমরা মূলত এই এনক্যাপসুলেশনটাকে ইমপ্লিমেন্ট করে থাকি। আমরা বলেছি যে একটা অবজেক্টের মধ্যে কোড বা ডাটা অথবা উভয়ই, সেটি প্রাইভেট হতে পারে অথবা পাবলিক হতে পারে। এবং এই যে প্রাইভেট কোড এবং ডেটা, সেটি শুধুমাত্র known to and accessible only by another part of the object. সো যেগুলো প্রাইভেট কোড কিংবা প্রাইভেট ডেটা, সেটা শুধুমাত্র অবজেক্টের অন্য অংশ দ্বারা অ্যাক্সেস করা যাবে, কিংবা অন্য অংশ এই কোড এবং ডেটা সম্পর্কে জানতে পারবে। কিন্তু যদি প্রাইভেট হয়, প্রাইভেট কোড হোক কিংবা প্রাইভেট ডাটা হোক, এখানে কোড বলতে মেথড বা ফাংশনকে বোঝানো হচ্ছে, যে প্রাইভেট কোড অর প্রাইভেট ডেটা সেটা may not be accessed by a piece of the program that exists outside the object. অর্থাৎ কোন একটা ক্লাসের মেম্বার, আমরা বলেছি যে কোন একটি ক্লাসে দুই ধরনের মেম্বার থাকে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে কোড, দ্যাট মিন্স ভেরিয়েবল এবং ফাংশন বা মেথড। সো এই ভেরিয়েবল এবং ফাংশন, এই দুটো জিনিস যদি প্রাইভেট ফাংশন হয়, তাহলে প্রাইভেট ফাংশনকে ওই ক্লাসের অবজেক্ট ছাড়া অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই বিষয়টি এখানে আসলে বলা হয়েছে যে প্রাইভেট কোড অর ডেটা ইজ নোন টু and accessible only by another part of the object. Private code or data may not be accessed by a piece of the program that exists outside the object. যদি কোড বা ডাটা যদি পাবলিক হয়, তাহলে সেটা যদি অবজেক্টের বাইরেও ডিফাইন করা থাকে অথবা অবজেক্টের ভেতরে ডিফাইন করা থাকে, সবখান থেকে সেটিকে অ্যাক্সেস করা যেতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে when code or data is public, other parts of your program may access it even though it is defined within an object. সো যদি কোনো ক্লাসের কোনো মেম্বার পাবলিক করা থাকে, তাহলে ওই ক্লাসের অবজেক্ট ছাড়াও অন্যরাও সেটি অ্যাক্সেস করতে পারবে। সো পাবলিক পার্টস অফ অ্যান অবজেক্ট আর ইউজড টু প্রোভাইড এ কন্ট্রোলড ইন্টারফেস টু দি প্রাইভেট এলিমেন্টস অফ দি অবজেক্ট। এই কনসেপ্টগুলো আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো যখন আমরা কোডিং এ যাব। এরপরে আসছে পলিমরফিজম। আমরা বলেছিলাম যে পলি মানে হচ্ছে মাল্টিপল এবং মর্ফ মানে ফর্ম, অর্থাৎ মাল্টিপল ফর্ম। অর্থাৎ আমরা পলিমরফিজমকে আমরা এভাবে ডিফাইন করি, এটি অনেক সময় ভাইবা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যে ওয়ান ইন্টারফেস মাল্টিপল মেথডস, এটিকে আমরা বলছি পলিমরফিজম। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সাপোর্ট পলিমরফিজম which is characterized by the phrase one interface multiple methods. পলিমরফিজম হচ্ছে এমন একটি মেকানিজম যেটি বেসিক্যালি অ্যালাউ করে ওয়ান ইন্টারফেস টু কন্ট্রোল অ্যাক্সেস টু এ জেনারেল ক্লাস অফ অ্যাকশনস। এবং এটা আমরা পলিমরফিজমের ক্ষেত্রে আমরা কোডিং এ গেলে সেটি আরো বুঝতে সুবিধা হবে। এবং সবশেষে আসছে ইনহেরিটেন্স যে কনসেপ্ট।
সো ইনহেরিটেন্স বলতে আমরা যেমন বাংলায় এটিকে বলি বংশগতি, এবং বংশগতি বলতে অনেকটা আমরা যখন বলি যে কেউ দেখতে তার দাদার মতো হয়েছে কিংবা তার পিতার মতো দেখতে হয়েছে কিংবা তার চোখ বা নাক হয়েছে তার পিতার মতো কিংবা মাতার মতো, এই যে বংশক্রমে কোনো বৈশিষ্ট্য পিতা থেকে পুত্রে সঞ্চারিত হয় কিংবা দাদা থেকে পিতাতে এবং পিতা থেকে পুত্রতে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বায়োলজিতে বা জীববিজ্ঞানের ভাষায় যেমন বলি ইনহেরিটেন্স বা বংশগতি, ঠিক প্রোগ্রামিং এর ভাষায় ইনহেরিটেন্স একই কনসেপ্ট। এখানে সেটি হচ্ছে ক্লাস, অর্থাৎ একটা ক্লাস থেকে কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য আমরা অ্যাকোয়ার করি বা অর্জন করে নতুন একটি ক্লাস তৈরি করি। অর্থাৎ একটি ক্লাস প্রথমে আমি তৈরি করলাম, সেই ক্লাসের কিছু প্রপার্টি অ্যাকোয়ার করে, কিছু প্রপার্টি অর্জন করে বা কিছু প্রপার্টি নিয়ে আমি নতুন আরেকটি ক্লাস তৈরি করলাম, সেখানে হয়তো আরো বাড়তি কিছু প্রপার্টি যুক্ত করে দেয়া থাকতে পারে। অর্থাৎ পিতার কিছু বৈশিষ্ট্য সাথে বাড়তি কিছু বৈশিষ্ট্য নিয়ে যেরকম সন্তান জন্মলাভ করে, পিতার মতো হুবহু 100% দেখতে হয় না, বরং পিতার সাথে হয়তো 50% বা 20% মিল থাকলো, মায়ের সাথে 20% মিল থাকলো, আর 60% সে নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাকোয়ার করে, অর্জন করে সে পৃথিবীতে আসে। তো প্রোগ্রামিং এও ঠিক আমরা কি করি, একটা ক্লাস থেকে হয়তো কিছু প্রপার্টি আমরা ইনহেরিট করলাম, কিছু প্রপার্টি আমি অ্যাকোয়ার করলাম, সাথে নতুন কিছু প্রপার্টি যুক্ত করে আমি আরেকটি নতুন ক্লাস তৈরি করলাম, এটিকে বলা হয় ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স is the process by which one object can acquire the properties of another object। অর্থাৎ ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এমন একটি পদ্ধতি যেখানে একটি অবজেক্ট অন্য অবজেক্টের বৈশিষ্ট্যকে অর্জন করার সুযোগ লাভ করে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট কারণ এটা ক্লাসিফিকেশন কনসেপ্টটিকে সাপোর্ট করে। তো এটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা চাইলে আমাদের আগে তৈরি করা ক্লাসকে রিইউজ করতে পারি অথবা সেই ক্লাসকে আরো বর্ধিতভাবে রিডিফাইন করতে পারি, এবং এভাবে করে আমরা কি করতে পারি, একটা ক্লাস থেকে নতুন আরেকটা ক্লাস তৈরি করতে পারি, একটা ক্লাসের অবজেক্ট থেকে নতুন আরেকটা ক্লাসের অবজেক্ট আমরা ফর্ম করতে পারি, যেখানে কিনা আমরা আগের ক্লাসের কিছু প্রপার্টিজ এই নতুন ক্লাসের অবজেক্ট অ্যাকোয়ার করতে পারছে। তো এই সুবিধাটি আমরা নিতে পারি ইনহেরিটেন্সের মাধ্যমে। তো ইনহেরিটেন্সের কনসেপ্টে আসে বেস ক্লাস এবং ডিরাইভড ক্লাস কনসেপ্ট, অর্থাৎ একটা ক্লাস থেকে যখন আমরা নতুন আরেকটি ক্লাস তৈরি করি তখন ওই আগের ক্লাসটিকে বলা হয় বেস ক্লাস এবং নতুন তৈরি করা ক্লাসটিকে বলা হয় ডিরাইভড ক্লাস। তো এনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স, এই কনসেপ্ট তিনটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এখানে সি প্লাস প্লাস সম্পর্কে কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলো দেয়া হয়েছে এবং এখানে একটি স্যাম্পল সি প্লাস প্লাস প্রোগ্রামিং দেওয়া হয়েছে আমাদেরকে। এই কোডগুলো যখন আমরা কম্পাইলারে এক্সিকিউট করতে পারবো, আমি বলেছি ডেপ সি প্লাস প্লাস কিংবা কোড ব্লক কিংবা ভিজুয়াল সি প্লাস প্লাসে আমরা এগুলোকে রান করাতে পারবো, এবং যখন এই কোডগুলো আমরা কপি করব সেভ করার সময় ফাইলের এক্সটেনশন হতে হবে .cpp। আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি তখন আমরা ফাইল সেভ করার সময় ফাইলের এক্সটেনশন ব্যবহার করেছিলাম .c। যখন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন প্রোগ্রামকে আমরা সেভ করব তখন ফাইলের এক্সটেনশন হতে হবে .cpp। এখানে আমরা যদি একদম ভেরি বেসিক একটা স্যাম্পল সি প্লাস প্লাস প্রোগ্রাম দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড আইওস্ট্রিম, এরপরে রয়েছে ইউজিং নেমস্পেস কমান্ড এবং std ব্যবহার করা হয়েছে, তারপরে সেমিকোলন। এই স্ট্রাকচারটা দেখতে হবে। এরপরে মেইন মেথড শুরু হয়েছে, মেইন মেথডের স্টার্টিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস এর মাঝখানে প্রথম অংশে খেয়াল করবেন, আমরা এক এক করে দেখব যে এটা হচ্ছে মেইন মেথড। আমরা জানি যে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয় মেইন মেথডের ঠিক পর থেকে, অর্থাৎ এই কার্লি ব্রেস সেটি থেকে আমাদের প্রোগ্রামিং কোড এক্সিকিউশন শুরু হবে, এবং আমাদের কোডের একদম শুরুতেই থাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। মানে আমার এই কোডিং এ বা আমার এই প্রোগ্রামে যে সকল ভেরিয়েবল প্রয়োজন হতে পারে সেগুলোকে আমি প্রথম ধাপেই সেগুলোকে ডিক্লেয়ার করে থাকি, যেটিকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। সো এখানে এই কোডের প্রয়োজন শুধু একটা ভেরিয়েবল ব্যবহার করার প্রয়োজন হয়েছে বিধায় শুধুমাত্র সেই ভেরিয়েবলটির নাম দেওয়া হয়েছে এবং সেটির ডাটা টাইপ প্রথমে লেখা হয়েছে। সো ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল আই ডিক্লেয়ার করা হয়েছে, এবং আমরা জানি প্রোগ্রামিং এর ভেরি বেসিক থেকে যে প্রত্যেকটা স্টেটমেন্ট, এটিকে বলা হয় একটা স্টেটমেন্ট মাস্ট বি এন্ডেড উইথ এ সেমিকোলন। প্রত্যেকটি
স্টেটমেন্ট, প্রোগ্রামিং স্টেটমেন্ট অবশ্যই একটি সেমিকোলন দিয়ে শেষ হবে। যেমন এখানে একটি সি আউট কমান্ড ব্যবহার করা হয়েছে, তো এই কমান্ডটি যখন শেষ হয়েছে অর্থাৎ এটি একটি স্টেটমেন্ট, এখানে একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে, তার মানে এটি আরেকটি স্টেটমেন্ট, এখানে একটি সেমিকোলন, এখানে একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে এবং রিটার্ন স্টেটমেন্ট। তার মানে আমরা যদি বলি যে এই প্রোগ্রামটিতে স্যাম্পল সি প্লাস প্লাস প্রোগ্রামে মোট স্টেটমেন্ট রয়েছে, এখানে একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেটি কিনা নেম স্পেস ব্যবহার করার স্টেটমেন্ট, ভেরিয়েবল ডিক্লেয়ার করার স্টেটমেন্ট, আউটপুট মনিটরে দেখানোর জন্য একটি স্টেটমেন্ট, আউটপুট মনিটরে দেখানোর জন্য আরেকটি স্টেটমেন্ট, ইনপুট নেওয়ার একটি স্টেটমেন্ট যেটি আমরা সিইন কমান্ডের মাধ্যমে লিখেছি, এবং আবার একটি আউটপুটে প্রদর্শনের স্টেটমেন্ট আমরা ব্যবহার করেছি যেটি সি আউট দিয়ে, এবং সবশেষে একটি রিটার্ন স্টেটমেন্ট আমরা ব্যবহার করেছি। একটা সেমিকোলন দেখার পরে আমরা ওই লাইনটিকে বলছি একটি স্টেটমেন্ট। সো এখানে মোট 7টি স্টেটমেন্ট রয়েছে। স্যাম্পল সি প্লাস প্লাস প্রোগ্রামে আমরা বলতে পারি 7টা স্টেটমেন্ট রয়েছে, অথবা আমরা যদি ইনক্লুড স্টেটমেন্ট ধরি তাহলে সব মিলিয়ে 8টা স্টেটমেন্ট রয়েছে। সো প্রথম যে হ্যাশ ইনক্লুড, এই ইনক্লুড স্টেটমেন্টের মাধ্যমে আমরা আইওস্ট্রিম হেডার ফাইলটিকে বা লাইব্রেরি ফাইলটিকে আমরা আমাদের প্রোগ্রামে যুক্ত করেছি। এরপরে আমরা নেম স্পেস কমান্ডের মাধ্যমে এবং ইউজিং কমান্ডের মাধ্যমে বেসিক্যালি এসটিডি নামক যে স্ট্যান্ডার্ড নেম স্পেস রয়েছে সেটি আমরা এখানে ব্যবহার করেছি। মেইন মেথড শুরু হয়েছে, শুরুতেই আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল আই ডিক্লেয়ার করেছি, এবং এরপরে ডাবল কোটেশনের মধ্যে আমি কিছু লেখা দিয়েছি দিস ইজ আউটপুট ডট, এবং তারপরে একটা স্ল্যাশ বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন। আমরা জানি যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন মানে নিউ লাইন, যেটি কিনা হচ্ছে আমাদের এই লেখাটি অর্থাৎ দিস ইজ আউটপুট, তারপরে ডট অর্থাৎ ফুল স্টপ, সেটির পরে কার্সরের কন্ট্রোল পরের লাইনে যাবে, নিউ লাইন বা নতুন লাইনে যাওয়ার জন্য আমরা এই স্পেশাল ক্যারেক্টার সেটটা ব্যবহার করেছি ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন। এবং আমরা জানি যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ সি আউট এর মাধ্যমে আমরা মূলত সি ল্যাঙ্গুয়েজে প্রিন্টএফ এর কাজটি করে থাকি, অর্থাৎ আউটপুট বা মনিটরে কোনো লেখা প্রদর্শনের জন্য সি আউট, এবং কিবোর্ড থেকে বা কনসোল থেকে আমরা কোনো ইনপুট নেওয়ার জন্য সি ইন কমান্ড আমরা ব্যবহার করে থাকি, এবং সি ইন এর পরে অ্যারো চিহ্নটা হবে ডান দিকে অর্থাৎ রাইট অ্যারো, এবং সি আউট এর ক্ষেত্রে লেফট অ্যারো বা ডাবল অ্যারো ব্যবহার করতে হবে। এবং আমরা জানি এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, সেটির মাধ্যমে আমরা কমেন্ট লিখি। যদি আমরা একটা সিঙ্গেল লাইন মানে এক লাইন কমেন্ট লিখতে চাই তাহলে এরকম ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হবে। যদি আমি একাধিক লাইন অর্থাৎ একের অধিক লাইন অর্থাৎ 2 লাইন 3 লাইন বা 4 লাইনের কমেন্ট লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে শুরু করতে হবে, যতক্ষণ না কমেন্ট শেষ হবে লিখে যেতে হবে কমেন্ট, এরপরে স্টার বা অ্যাস্টেরিস্ক চিহ্ন এবং ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে কম্পাইলার ইগনোর করবে, এগুলোকে কমেন্ট হিসাবে বিবেচনা করবে। একইভাবে এটিকেও কমেন্ট হিসাবে বিবেচনা করবে কারণ এটি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, এটিকেও কমেন্ট হিসাবে বিবেচনা করবে কারণ এটিও ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ। সো আমাদের মূল এক্সিকিউশন কোড হচ্ছে এই লাইন, এরপরে সি আউট এর এই লাইন যে এন্টার এ নাম্বার, সি ইন অর্থাৎ আই নামক ভেরিয়েবল। তাহলে এই প্রোগ্রামটি আসলে কি করছে, যেটি করছে সেটি হলো প্রথমে আইওস্ট্রিম ফাইলটিকে যুক্ত করে নিচ্ছে আমাদের এই কোডে, এবং এসটিডি নেমস্পেস ব্যবহার করছে। মেইন মেথড এক্সিকিউশন শুরু হলো, আই নামক একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো অর্থাৎ মেমরিতে জায়গা বরাদ্দ দেওয়া হলো, দিস ইজ আউটপুট এই কথাটি মনিটরে প্রদর্শন করবে, এরপরে এই কথাটি লেখা আসবে এন্টার এ নাম্বার কোলন তারপর একটা স্পেস দিয়ে কার্সর ওয়েট করবে কনসোল থেকে বা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য। আপনি যে সংখ্যাটি চাপবেন সেটি সি ইন কমান্ডের মাধ্যমে আই নামক ভেরিয়েবলে রাখা হবে। সো আপনি যদি 5 প্রেস করেন তাহলে সে আই ভেরিয়েবলে মান রাখলো 5। এখন সি আউটে আপনি কি করলেন, প্রথমে আইটাকে প্রদর্শন করতে বলছেন, তাহলে যেহেতু আপনি 5 ইনপুট দিয়েছেন তাহলে এখানে প্রথমে শো করবে 5, তারপর এখানে ডাবল কোটেশন শুরু হলো, তার আগে একটা স্পেস রয়েছে, সো এখানে দেখাবে 5, তারপরে স্পেস দিয়ে লেখা আসবে যে 5 স্কয়ার্ড ইজ একটা স্পেস দেখাবে, তারপরে আপনি আই আর আই গুণ করেছেন মানে 5 আর 5 গুণ করলে 25 আসছে। সো এবার সে এই আই ক্রস আই বা আই মাল্টিপ্লাইড বাই আই এটার পরিবর্তে সে আসলে এটার যে ফলাফল অর্থাৎ 25 সেটি দেখাবে, তার মানে আউটপুট আসবে 5 স্কয়ার্ড ইজ 25। এই কথাটি লেখা দেখানোর পরে আপনি একটু রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে 0 রিটার্ন করলেন, তার মানে এখান থেকে সে মেইন মেথড ক্লোজ করে দিয়ে সে মেইন মেথডে রিটার্ন করবে 0। আর আমরা জানি যেহেতু এটা রিটার্ন টাইপ রয়েছে ইন্টিজার, সো যে কোনো ইন্টিজার ভ্যালু রিটার্ন পেলেই সে বুঝবে যে হ্যাঁ প্রোগ্রামের এক্সিকিউশন ঠিকঠাক ভাবে
সম্পূর্ণ হয়েছে। তাহলে এই প্রোগ্রামটি বেসিক্যালি একটি ছোট্ট সি প্লাস প্লাস প্রোগ্রাম, যেখানে আমরা দেখলাম যে এটি মূলত একটা ইনপুট নেবে সংখ্যা এবং সেই সংখ্যাটির বর্গ বের করবে। সো write a C++ program which will take a number and print its squared value, অর্থাৎ যে কোনো একটি সংখ্যা ইনপুট হিসাবে নেবে এবং সেটির স্কয়ার করে বা বর্গ করে যে সংখ্যাটি পাবে সেটি আউটপুটে প্রদর্শন করবে। তাহলে এই জায়গাটায় আমরা যদি সি ল্যাঙ্গুয়েজের সাথে সি প্লাস প্লাস এর যদি আমরা পার্থক্য দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডার যেটি সেটি এখানে stdio বা স্ট্যান্ডার্ড io.h বা conio.h এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করলাম io stream। সো এই যে হেডার যেটা সেটি আমরা মূলত এটাকে আমরা বলতেছি যে io stream মূলত হচ্ছে বেসিক্যালি সি ল্যাঙ্গুয়েজে যেটা স্ট্যান্ডার্ড io.h সেটার ইকুইভ্যালেন্ট। এটা একটা। আরেকটা হচ্ছে যে এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে .h এক্সটেনশন নাই, দেয়ার ইজ নো .h এক্সটেনশন টু নেম iostream। So iostream হচ্ছে বেসিক্যালি one of the modern style headers defined by standard C++, এবং মডার্ন C++ হেডারে .h এক্সটেনশন ব্যবহার করা হয় না। এরপরে নেক্সট লাইনে আমরা দেখেছিলাম ইউজিং নেমস্পেস std, এটার মাধ্যমে আসলে যেটা করা হয় যে কম্পাইলারকে বলা হচ্ছে std নেমস্পেসটিকে ব্যবহার করার জন্য। এবং এই নেমস্পেস মূলত কি আসলে, যে নেমস্পেস মূলত আমরা বলতে পারি যে একটা নেমস্পেসে আমরা যদি কোনো নাম ডিক্লেয়ার করি সেটি ওই নেমস্পেসে অন্তর্গত থাকলে সেটি অন্য নেমস্পেসের ওই সেম নাম থাকলেও সেটার নামের মধ্যে কোনো কলিশন ঘটবে না। সো সেই জন্য আমরা মূলত নেমস্পেস স্ট্যান্ডার্ড নেমস্পেসটি আমরা এখানে ব্যবহার করছি। নেমস্পেসেস creates a declarative region in which various program elements can be placed. Namespace help in the organization of large programs. The using statement informs the compiler that you want to. So এখানে আমরা যখন using কমান্ড ব্যবহার করছি তখন আসলে যেটি বলা হচ্ছে যে এই ইউজিং স্টেটমেন্ট কম্পাইলারকে বলে দেয় যে তোমাকে এখন std নেমস্পেসটি ব্যবহার করতে হবে। এবং এই stdটা হলো স্ট্যান্ডার্ড একটা নেমস্পেস যেখানে পুরো সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সি প্লাস প্লাস লাইব্রেরিটা সেখানে ডিক্লেয়ার করা আছে। এবং আমরা যখন std নেমস্পেসটি ব্যবহার করছি তার মানে আমরা আসলে সিম্পলিফাই করছি অ্যাক্সেস টু দি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সি প্লাস প্লাস এর যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে সেটির অ্যাক্সেসটা সিম্পলিফাই করে দিচ্ছি। এবং আমরা মোটামুটি ভাবে সি প্লাস প্লাস এর এই কনসেপ্টের পরের লাইনে আমরা দেখেছিলাম যে ইন্টিজার মেইন। সো মেইন মেথডের আমরা প্যারামিটার যদি দেখি, প্যারামিটার ডিক্লেয়ার করা হয় এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে। সো মেইন মেথডের পরে কিন্তু প্যারামিটারের লিস্ট যদি আমরা দেখি সেখানে কিন্তু কোনো প্যারামিটার নেই সি প্লাস প্লাসে, অর্থাৎ মেইন মেথডের ভেতরে কোনো প্যারামিটার থাকে না। সিতে আমরা যদি কোনো প্যারামিটার না থাকে তাহলে সেখানে আমাদেরকে ভয়েড লিখতে হয়, কিন্তু এখানে সেটি দরকার নেই। মানে অনেকটা এরকম যে ইন্টিজার মেইন ভয়েড, এটা হলো সি ল্যাঙ্গুয়েজের যে ফাংশনে যদি কোনো প্যারামিটার না থাকে তাহলে তার প্যারামিটার লিস্টে ভয়েড কথাটি লিখতে হয়, কিন্তু সি প্লাস প্লাসে আমরা এই ভয়েড কথাটি অতিরিক্ত এবং অপ্রয়োজনীয়, এখানে আমাদের ভয়েড লেখার প্রয়োজন নেই। এবং সি প্লাস প্লাসে যখন একটা ফাংশনের কোনো প্যারামিটার থাকবে তখন সিম্পলি আমরা ওই ফাংশনটিকে প্যারামিটার লিস্টে ফাঁকা করে দিই। মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো একটা মেথডের পরে যে ফার্স্ট ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা মূলত তার প্যারামিটার গুলো লিখি। যদি একটা প্যারামিটার থাকে তাহলে সে একটা প্যারামিটার উল্লেখ করি, একাধিক থাকলে একাধিক, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটার লিস্ট মূলত দিয়ে দিই। যদি কোনো ফাংশনে প্যারামিটার লিস্ট না থাকে তাহলে সিতে আমাদেরকে লিখতে হয় ভয়েড, যেটি কিনা এখানে দেখানো হয়েছে। কিন্তু সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে যখন একটা ফাংশন টেক্স নো প্যারামিটারস, its parameter list is simply empty. The use of void is not required, অর্থাৎ সি প্লাস প্লাসে ভয়েড কিওয়ার্ড ব্যবহারের প্রয়োজন নেই। এরপরে আমরা যদি দেখি সি আউট এর স্টেটমেন্ট, এবং এই যে সি আউট এর যে স্টেটমেন্ট ছিল সেখানে আমরা অলরেডি দেখেছি যে এটা জাস্ট আউটপুট যেটা আমাদের সি তে প্রিন্টএফ এর কাজ করে সেটি এখানে দেখানো হয়েছে। এবং সি ইন যেটি এখানে আমরা রাইট অ্যারো যে অপারেটর রয়েছে সেটি মূলত রাইট শিফট অপারেটর, সেটি এখানে আমরা ব্যবহার করি। এটা মূলত সি প্লাস প্লাস এর ইনপুট অপারেটর, এবং এটার সাহায্যে আমরা কিবোর্ড থেকে ডাটা ভ্যালু রিড করে ভেরিয়েবলে রাখি। এবং যে লেফট সাইডে যে সি ইন নামে যে আইডেন্টিফায়ারটি ব্যবহার করা হয়েছে সেটা মূলত রেফার করছে টু স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস, যেটা ইউজুয়ালি কিবোর্ড। তো এটা গেল একটা পার্ট। এবং আমরা
যদি সি ল্যাঙ্গুয়েজের কথা বলি সেখানে আমরা যে কোনো ভেরিয়েবল যদি আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট দেই, স্ক্যানএফ দিয়ে যদি আমরা কোনো ডাটা ইনপুট নিই কিবোর্ড থেকে, তখন আমরা ভেরিয়েবলের নামের আগে অ্যাম্পারস্যান্ড ব্যবহার করতাম। বাট এখানে কিন্তু আমরা অ্যাম্পারস্যান্ড ব্যবহার করিনি ইন ফ্রন্ট অফ দি আই। সো স্ক্যানএফ এ আমাদেরকে এক্সপ্লিসিটলি আমাদেরকে মূলত একটা পয়েন্টার টু দি ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের পয়েন্টারটাকে পাস করার প্রয়োজন হয়, বা আমরা একটা অ্যাড্রেস অফ অপারেটর অ্যাম্পারস্যান্ড ব্যবহার করি। বাট আমাদের সি প্লাস প্লাসে যেভাবে এই রাইট শিফট যে অপারেটর ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটি এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে এখানে আমাদের অ্যাম্পারস্যান্ড ব্যবহারের প্রয়োজন নেই, এবং স্পেশালি আমাদেরকে অবশ্যই অ্যাম্পারস্যান্ড ব্যবহার করা যাবে না। তো এটা গেল একটা পার্ট যে আমরা সি আউট লেখার সময় আমরা লেফট শিফট অ্যারো বা ডাবল যেটা আমরা লেফট অ্যারো ব্যবহার করি সেটি আউটপুটে প্রদর্শনের জন্য। তো এটা গেল একটা পার্ট, এবং সবশেষে আমরা একটা রিটার্ন স্টেটমেন্ট দেখেছিলাম। সো দিস কজেস 0 টু বি রিটার্ন টু দি কলিং প্রসেস, অর্থাৎ এখানে আমাদের মেইন যেটা অপারেটিং সিস্টেম বেসিক্যালি কলিং প্রসেসকে 0 রিটার্ন করার জন্য আমরা একটা রিটার্ন স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি, এবং সি তেও আমরা এই রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করেছি। সো এখানে রিটার্নিং 0 মানে 0 ভ্যালু রিটার্ন করা মানে হলো প্রোগ্রাম টার্মিনেটেড নরমালি। যখন অ্যাবনর্মাল ওয়েতে টার্মিনেট হবে তখন আসলে 0 বাদে অন্য যে কোনো ভ্যালু সে রিটার্ন করবে, এবং সে কারণেই এখানে আমরা রিটার্ন 0 দিয়ে থাকি। অর্থাৎ 0 রিটার্ন যদি ঠিকঠাক ভাবে করে তার মানে হলো প্রোগ্রামটি ঠিকঠাক ভাবে শেষ হয়েছে। যদি অ্যাবনর্মালি শেষ হয় তখন সেটি 0 বাদে অন্য যে কোনো নন জিরো ভ্যালু রিটার্ন করবে। তো যাই হোক, আমাদের মোটামুটি ভাবে আমরা কোড দেখলাম। যখন আমরা ইনপুট আউটপুট বা আইও অপারেটর হিসেবে আমরা যদি দেখি, সেখানে লেফট শিফট অ্যারো এবং রাইট শিফট অ্যারো এই দুটো অপারেটর আমরা ব্যবহার করেছি, এবং these operators are capable of handling any of C++'s built-in data types। অর্থাৎ আমরা চাইলে সেখানে ফ্লোট কিংবা ডাবল কিংবা স্ট্রিং যে কোনো ডাটা টাইপের ভ্যালু আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। সো আইও অপারেশনের জন্য, ইনপুট আউটপুট অপারেশনের জন্য সি ইন এবং সি আউট ব্যবহার করছি। আমরা এই কোডটা একটু দেখব। আমরা প্রোগ্রামিং কোড নিয়ে আমরা টেক্সট বই ভিত্তিক আলোচনা করব। আমরা এই কোডটা যদি দেখি, প্রথম ধাপে আমাদেরকে এই দুই লাইন কিন্তু কমন, মেইন মেথডটাও কমন, মেইন মেথডের পরে কার্লি ব্রেস, স্টার্টিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস যেমন কমন, ঠিক একইভাবে রিটার্ন স্টেটমেন্টটাও কমন। আমাদের এই যে স্কেলিটন অর্থাৎ ইনক্লুড আইও স্ট্রিম, এটার মাধ্যমে আমরা এই হেডার ফাইলটাকে বা লাইব্রেরি ফাইলটাকে ইনক্লুড করলাম আমাদের এই প্রোগ্রামে, এবং স্ট্যান্ডার্ড নেমস্পেসটাকে আমরা ব্যবহার করার কমান্ড দিলাম কম্পাইলারকে যে std নেমস্পেসটা ব্যবহার করো, এবং মেইন মেথড স্টার্ট হলো। এবং এরপরে আমরা ফ্লোট হলো ডাটা টাইপ, তারপরে ক্যারেক্টার হচ্ছে ডাটা টাইপ, ডাবল হচ্ছে ডাটা টাইপ। সো এখানে মূলত আমরা তিনটা ডাটা টাইপ ব্যবহার করেছি, এবং তিনটি ভেরিয়েবল বলা যেতে পারে যে এফ নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট ডাটা টাইপ str, স্ট্রিং str নামে একটি আমরা ক্যারেক্টার টাইপ এর অ্যারে আমরা 80 ইনডেক্সের বা 80 ইনডেক্সের একটি str নামে অ্যারে ডিক্লেয়ার করেছি, ক্যারেক্টার টাইপ অ্যারে, এবং ডাবল টাইপের একটি ভেরিয়েবল ডি ডিক্লেয়ার করেছি। আমরা এখানে আমাদের দুটো ভেরিয়েবল, আরেকটা হচ্ছে 80 ইনডেক্স বিশিষ্ট বা 80 সাইজের একটি ক্যারেক্টার টাইপের অ্যারে আমরা এখানে ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে str। এবং এখানে তিনটি সি আউট স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে বা আউটপুট অপারেশন পারফর্ম করা হয়েছে, দুটো ইনপুট অপারেশন পারফর্ম করা হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হলো যে এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এটি আউটপুটে প্রদর্শন করবে। আমরা জানি সি আউট কমান্ডের মাধ্যমে ডাবল কোটেশনের মধ্যে যে সকল কথাগুলো লেখা আছে তার মানে এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস কোলন তারপরে একটা স্পেস, অর্থাৎ এই কথাটি আপনি মনিটরে স্পষ্ট দেখতে পারবেন। এরপরে দেখেন যে দুটো ভেরিয়েবল এখানে দেওয়া আছে, একটা ফ্লোটিং টাইপ বা ফ্লোট টাইপ, আর একটা হচ্ছে ডাবল টাইপ। ওকে, সো এখানে সি ইন কমান্ডের মাধ্যমে বা এই যে রাইট শিফট অপারেটর যেটা বেসিক্যালি ইনপুট অপারেটর, সেটির মাধ্যমে আমরা এফ এবং ডি ভেরিয়েবলে দুটো ডাটা ইনপুট হিসাবে নিচ্ছি। একইভাবে স্ট্রিং, এই কথাটি আমাদের ডাবল কোটেশনের মধ্যে যে কথাটি লেখা আছে এন্টার স্ট্রিং, সেটি আউটপুটে মনিটরে দেখা যাবে, এবং তার পরপরই যে স্ট্রিং আমরা টাইপ করব সেটি মূলত str নামক ক্যারেক্টার টাইপ অ্যারেতে রাখা যাবে। তারপরে আমরা কি করছি, সি আউটের মাধ্যমে প্রথমে এফ যেটি ইনপুট নিয়েছেন, প্রথমে আপনি যে ভ্যালু দিয়েছিলেন এফ এর ছিল, তারপরে যে ভ্যালু দিয়েছেন সেটি ডি তে
তারপরে যে ভ্যালু দিয়েছেন সেটি str নামক স্ট্রিং টাইপের অ্যারেতে রাখা হয়েছে, ক্যারেক্টার টাইপ অ্যারেতে। সো প্রথমে আপনার f প্রিন্ট হবে, তারপরে একটা ফাঁকা স্পেস প্রিন্ট হবে, তারপরে d প্রিন্ট হবে, তারপরে আরেকটি ফাঁকা স্পেস প্রিন্ট হবে, তারপরে ওই যে স্ট্রিং টাইপের অ্যারেতে আপনি যে স্ট্রিংটি দিয়েছিলেন কিবোর্ড থেকে সেটি এখানে আউটপুটে প্রদর্শন করবে। তার মানে কি, আপনি যদি একাধিক ভেরিয়েবল আপনি আউটপুটে দেখাতে চান, একাধিক ভেরিয়েবলের মান যদি আপনি আউটপুট মনিটরে দেখাতে চান, তাহলে এই লেফট শিফট অ্যারোর মাঝখানে আপনাকে মূলত সেই ভেরিয়েবল গুলোর নাম দিতে হবে। আর আপনি যদি কোনো পার্টিকুলার কিছু লেখা আপনি আউটপুট স্ক্রিনে দেখাতে চান, তাহলে সেটি লিখতে হবে ডাবল কোটেশনের ভেতরে। তো আমাদের এখানে তিনটি ভেরিয়েবলের মান নেওয়া হয়েছে, সেগুলো আউটপুটে দেখানো হবে এবং প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে একটি করে ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, বিধায় আমরা ডাবল কোটেশনের মধ্যে ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছি। এই ডাবল কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন সেটি আউটপুটে হুবহু আসবে, সেটির কোনো পরিবর্তন হবে না। আর যে সকল ভেরিয়েবল গুলো পাবে সেই ভেরিয়েবল গুলোর মান দিয়ে সে আউটপুটে রিপ্লেস করে দেখাবে। তো আলটিমেটলি এখানে মূলত দেখানো হচ্ছে যে আমরা এই যে আইও অপারেশন রয়েছে, যে এই যে আইও অপারেটর, যেটা লেফট শিফট এবং রাইট শিফট অপারেটরস গুলো রয়েছে, সেগুলোর সাহায্যে আমরা সি প্লাস প্লাস এর যে কোনো বিল্ট ইন ডেটা টাইপ হ্যান্ডেল করতে পারি। এখানে সেটি ফ্লোট, ডাবল এবং স্ট্রিং ডেটা টাইপ দিয়ে দেখানো হয়েছে, নাথিং এলস। তো এটা গেল একটা পার্ট। আমরা লোকাল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেটি আমরা একটু দেখব। আমাদের প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আমাদের এই টেক্সট বইটি খুবই চমৎকার, হার্ভার্ড শিল্ডের বই, যেটি কিনা 4th এডিশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কমপ্লিট রেফারেন্স। সো এখানে ধারাবাহিকভাবে টপিকগুলো আছে, সেই কোডগুলো ধারাবাহিকভাবে শিখবেন, কম্পাইলারে কপি করে পেস্ট করে রান করিয়ে বিভিন্নভাবে পরিবর্তন করে এক্সিকিউট করে আপনাকে আউটপুট চেক করতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি যে এখানে একটি কোড দেখানো হয়েছে, আইওস্ট্রিম, এখানে ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল f ডিক্লেয়ার করা আছে। এমনি আগের যে প্যাটার্ন, যে কোনো সি প্লাস প্লাস কোড লেখার শুরুতে আমরা এই দুটো লাইন লিখছি, ইনক্লুড আইওস্ট্রিম। অলরেডি বুঝে গেছেন যে আইওস্ট্রিম হেডার ফাইলটিকে এখানে যুক্ত করা, .h এক্সটেনশন ব্যবহার না করে এবং std নেম স্পেসটাকে ব্যবহার করার জন্য ইউজিং স্পেস দিয়ে নেম স্পেস, এগুলো কিন্তু সবই কিওয়ার্ড। ইউজিং কি কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ড, নেম স্পেসটিও রিজার্ভড ওয়ার্ড, stdটাও রিজার্ভড ওয়ার্ড, যেহেতু এটা স্ট্যান্ডার্ড নেম স্পেসকে নির্দেশ করে। এরপর ইন্টিজার মেইন, তারপরে কার্লি ব্রেস, যেটা ওপেনিং কার্লি ব্রেস। সো ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল f আমরা ডিক্লেয়ার করলাম এবং প্রত্যেকটি স্টেটমেন্ট মাস্ট বি এন্ডেড উইথ এ সেমিকোলন। এরপর ডাবল টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম d। এরপরে এই যে ডাবল কোটেশনের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো আউটপুটের প্রদর্শন করবে। সো এখানে আপনি দেখাচ্ছেন যে এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। সো এখানে দুটো নাম্বার যেহেতু ইনপুট নিতে হবে, অতএব দুটো ভেরিয়েবল আপনাকে দিতে হবে। সো ইনপুটের জন্য যে রাইট শিফট অপারেটর সেটি আপনাকে দিতে হবে। যতগুলো ইনপুট নেবেন ঠিক ততগুলো আপনাকে অ্যারো চিহ্ন দিতে হবে। যেহেতু দুটো ইনপুট নেবেন, অতএব দুইবার আপনাকে রাইট শিফট অ্যারো ব্যবহার করতে হবে। সো আপনি যখন প্রথম নাম্বারটি দেবেন সেটি রাখা হবে f এ, দ্বিতীয় নাম্বারটি রাখা হবে d নামক ডাবল টাইপের ভেরিয়েবলে। এরপরে আপনি ডাবল কোটেশনের মধ্যে যা লিখেছেন, অর্থাৎ এন্টার এ স্ট্রিং কোলন একটা স্পেস, সেটি হুবহু আউটপুটে আসবে এবং ব্লিঙ্কিং করবে। এখন আপনি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন। সো দেখেন, খেয়াল করে আমরা চাইলে এই যে ক্যারেক্টার টাইপের অ্যারে str 80 ইন্ডেক্স বিশিষ্ট বা 80 সাইজের, সেটি কিন্তু আমরা চাইলে একদম শুরুতেই ডিক্লেয়ার করতে পারতাম, এই ডাবলের পরে কিংবা আগে। আবার আমরা এখনো কোথাও কিন্তু str ভেরিয়েবলটিকে বা অ্যারেটিকে আমরা ব্যবহার করিনি। সো যখন ব্যবহারের প্রয়োজন হচ্ছে, ফার্স্ট ইউজ, প্রথম ব্যবহারের পূর্বে আপনি যে কোনো জায়গায় ভেরিয়েবলটিকে ডিক্লেয়ার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে সেই ভেরিয়েবলটিকে ব্যবহার করা যাবে না। যখন আপনি ব্যবহার করবেন তার আগে অবশ্যই সেই ভেরিয়েবলটিকে ডিক্লেয়ার করতে হবে। সো এই জায়গাটাই আমি ভেরিয়েবলটিকে ব্যবহার করেছি। সো এর আগে যে কোনো জায়গায় আমি ডিক্লেয়ার করতে পারবো, চাইলে ঠিক সবার শুরুতেই আমি সব ভেরিয়েবল বা অ্যারেকে ডিক্লেয়ার করে নিতে পারি, চাইলে আমার যেখানে ব্যবহার করতে হবে তার ইমিডিয়েট আগ মুহূর্তেও যদি আমি ডিক্লেয়ার করি তবুও চলবে। সেই বিষয়টিকে এখানে এক্সপ্লেইন করার জন্য এভাবে দেখানো হয়েছে যে জাস্ট বিফোর ফার্স্ট ইউজ, প্রথম ব্যবহারের পূর্বেই আমরা এই str নামক ক্যারেক্টার টাইপের অ্যারেটিকে ডিক্লেয়ার করা হয়েছে এবং এরপরে কাউট এর সাহায্যে ওই তিনটি ভেরিয়েবলকে আউটপুট প্রদর্শন করা হয়েছে। এবং ডাবল কোটেশনের মাঝখানে যে স্পেস দেওয়া হয়েছে সেটি মূলত যে প্রথমে f এর মান প্রদর্শন করবে আউটপুটে, তারপরে একটি স্পেস দেবে, তারপরে d এর মান আউটপুটে দেখাবে, তারপরে একটা স্পেস দিবে এবং তারপরে যে স্ট্রিংটি রয়েছে সেটি আউটপুটে দেখাবে এবং সবশেষে ফাংশনটি যদি ঠিকঠাক ভাবে
টার্মিনেট হয় তাহলে সে 0 মান রিটার্ন করবে, এবং যদি এটা অ্যাবনরমালি টার্মিনেট হয় তাহলে সেটা 0 ভিন্ন অন্য যে কোনো ভ্যালু অর্থাৎ নন জিরো ভ্যালু রিটার্ন করবে। সো আমরা মোটামুটি ভাবে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা পরের লেকচারে আমরা এই বইয়ের ধারাবাহিকভাবেই আমরা আলোচনায় যাব, এবং আমাদের পর্যায়ক্রমিক আলোচনা যা হবে বিভিন্ন লেকচারগুলো ফাইনাল এক্সামিনেশনের আগ পর্যন্ত যে লেকচারগুলো আমরা দিচ্ছি সেই লেকচারের উপর ভিত্তি করে ভাইভা প্রেজেন্টেশন এবং পরীক্ষার ইভালুয়েশন সবকিছু ধারাবাহিকভাবে হবে। এর বাইরে আপনাদেরকে কিছু পড়তে হবে না, টেক্সট বই ভিত্তিক স্টাডি করুন এবং আমাদের ভিডিও লেকচারগুলো নিয়মিতভাবে দেখতে থাকুন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুনর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।